আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অঙ্গমঞ্চের আলোচনায় সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ 14ই মে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ক্যালকাটা হাইকোর্টে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন নিয়ে হাজির হওয়ার দৃশ্যটি। দেখুন, বাংলায় একটা কথা আছে, পুরনো চাল ভাতে বাড়ে। এটা যেমন ঠিক, তেমন সেই চাল যদি পোকায় কেটে দেয়, পোকায় খেয়ে নেয় এবং যদি খারাপ হয়ে গিয়ে থাকে, দুর্গন্ধযুক্ত হয়ে থাকে, তাহলে তার স্বাদ চেখে দেখা মানুষের পক্ষে কঠিন হয়ে দাঁড়ায়। আর 14ই মে পুরনো চাল মমতা ব্যানার্জি, তিনি এই তপ্ত গরমে, তপ্ত কলকাতায় রোদের চেয়েও বেশি উত্তাপ ছড়িয়ে তিনি কলকাতা হাইকোর্টের বারান্দায় গিয়ে হাজির হলেন। কেন? কারণ দীর্ঘ কয়েক দশক পর বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী, যার হাতে এক সময় দণ্ডমুণ্ডের কর্তা হওয়ার ক্ষমতা ছিল, তিনি আজ নিজে গায়ে কালো গাউন সামলা চড়িয়ে হাজির হলেন প্রধান বিচারপতির এজলাসে। না, তিনি কোনো আইনি পরামর্শ দিতে আসেননি, তিনি এসেছেন আবেদনকারী হিসেবে। তবে সাধারণ আবেদনকারী নন, তিনি লড়ছেন তার নিজের কর্মীদের জন্যে, যাদের তিনি এতদিন দুধেল গাই বলে রক্ষা করেছেন। সমস্ত রকম দুর্নীতি, চুরি, ডাকাতিতে মদদ দিয়ে এসেছেন যাদের, আজ তাদের ঘর ছাড়ার গল্প শোনাতে তিনি হাইকোর্টের শরণ নিয়েছেন। সহিংসতার অভিযোগ তুলে, বুলডোজারের ব্যবহারের অভিযোগ তুলে, এবং এই তুলতে গিয়ে গায়ে সামলা জড়ালেন। কিন্তু প্রশ্ন হলো, এই সামলা অবতার কি শুধু আইনি লড়াই, নাকি রাজনীতিতে ভেসে থাকার চেষ্টা, আপ্রাণ চেষ্টা, নাকি 2029-এর জন্যে পরবর্তী লোকসভার ভোট, তার জন্য রাজনৈতিক মেকআপ নিতে তিনি ছুটে এলেন? কিন্তু 2019 তো বহু দূরে, এত তাড়াতাড়ি কত দূর আর কত দূর বলো মা, এই বলে সুর তুলে কি আদৌ লাভ আছে? অনেক নাটক যে জমা হয়েছে তার জন্যে, সে নাটকগুলো যে তার জন্যে আসছে, এখনো তিহার পর্ব বাকি। প্রিয় দর্শক, দু চার কথা বলতেই হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আইনি সার্কাস এবং 2021 বনাম 2026-এর সহিংসতার অভিযোগ নিয়ে। দেখতেই হয় তার সামলার আড়ালে কোন রাজনীতি আছে, আর এই ব্যাপারে আইনের কি বক্তব্য সেটা। প্রথমে আইনি দিকটা একটু খতিয়ে দেখা যাক। মমতা আইনের ছাত্রী ছিলেন। 1982 সালে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ থেকে তিনি LLB পাস করেন, অর্থাৎ ডিগ্রি তার পকেটে আছে। কিন্তু ডিগ্রি থাকা আর ওকালতি করা, এই দুটোর মধ্যে বিস্তর ফারাক। অনেকটা ওই ড্রাইভিং লাইসেন্স আছে পকেটে, কিন্তু গাড়ি চালানোর অভ্যেস নেই, গাড়ি চালাতে পারেন না তিনি, এই টাইপের ব্যাপার। মমতা বন্দ্যোপাধ্যায় কি বার কাউন্সিলের সক্রিয় সদস্য? না। আইন অনুযায়ী আপনি যদি সক্রিয় সদস্য না হন এবং নিয়মিত ওকালতি না করেন, তবে আপনি আইনজীবীর গাউন বা ব্যান্ড পরে আদালতে সওয়াল করতে পারেন না। বার কাউন্সিল অফ ইন্ডিয়ার নিয়ম এবং বিভিন্ন হাইকোর্টের নজির আছে এই ব্যাপারে, যেমন টি ভেঙ্কান্না বনাম মহীশূর হাইকোর্ট। এই হাইকোর্টের রায় অনুযায়ী কোনো ব্যক্তি যদি নিজের মামলায় নিজে সওয়াল করেন, পার্টি ইন পার্সন হন, তবে তিনি আইনজীবীর পোশাক, গাউন, ব্যান্ড এগুলো পরতে পারেন না।
এ ব্যাপারে আইন বলে যে একজন পেশাদার আইনজীবীও যদি নিজের ব্যক্তিগত মামলায় দাঁড়ান সওয়াল করতে, তবে তাকে গাউন ছেড়ে সাধারণ পোশাকে সওয়াল করতে হয়, যাতে পেশাদারিত্ব ও ব্যক্তিগত স্বার্থের মধ্যে পার্থক্য বজায় থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় সেটি করলেন না। সওয়ালের অধিকারই নেই তার। অ্যাডভোকেটস অ্যাক্ট 1961 এর ধারা 32 অনুযায়ী আদালতের অনুমতি নিয়ে যে কেউ নিজের বক্তব্য পেশ করতে পারেন। যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই পিটিশনের সাথে যুক্ত, তাই তিনি আবেদনকারী হিসেবে বক্তব্য রাখতে পারেন, কিন্তু আইনজীবী হিসেবে সওয়াল করা বা অন্যের প্রতিনিধিত্ব করা টেকনিক্যালি তিনি পারেন না, যদি না তার বার কাউন্সিল অ্যাক্টিভ মেম্বারশিপ থাকে। ওনার অ্যাক্টিভ মেম্বারশিপ নেই। উনি মুখ্যমন্ত্রী হওয়ার আগেই উনি ওনার অ্যাক্টিভ মেম্বারশিপ ছেড়ে দিয়েছেন, সারেন্ডার করেছেন, সেটা রিনিউ হয়নি। তবে তিনি তো দেশি ডিকটেটর, মেড ইন ওয়েস্ট বেঙ্গল, পারেন না হেন কাজ নেই। আদালতের বারান্দায় রাজনীতির সামলা চড়ানো নতুন কিছু নয় তার কাছে। এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে গেছেন, সেখানেও সামলা পড়ে গিয়েছিলেন, যদিও কলকে পাননি। আবার কলকাতা হাইকোর্টে এসেছেন, কারণ এটা তো তার আইনি লড়াইয়ের জন্য যাওয়া নয়, এই যাওয়াটা রাজনৈতিক পারফরম্যান্স। আর উকিলের পোশাক সহজ হিসাব, একটা ভিজুয়াল ইম্প্যাক্ট তৈরি করা, যাতে বেশ নাটক নাটক মনে হয়। আজ এজলাসে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের সামনে তিনি দাঁড়ালেন বটে, কিন্তু সেটা লড়াইয়ে জেতার জন্য নয়, খবরে ভেসে থাকার জন্য, আর কর্মীদের বোঝানোর জন্য যে আমি এখনো আছি, তোমাদের জন্য লড়ছি। এর চেয়ে বড় নাটক আর কি কিছু হতে পারে? গত 15 বছর ধরে কয়েকশো কোটি টাকা তিনি অভিষেক মনু সিংভি, কপিল সিব্বল, আরো সব আছে, শ্যাম দিওয়ান টিওয়ান অনেকেই আছেন, এদের পেছনে ঢেলে এসছেন। সেই টাকাটা রাজ্যের টাকা, রাজ্য সরকার মানে রাজ্যের টাকা। কিন্তু এখন মামলা করতে গেলে তো রাজ্যের টাকা দেয়া চলবে না, সেখানে তো হাত দেয়া যাবে না। আর নিজের যে জমানো টাকা, লুকোনো টাকা, সেখানেও তো হাত দিতে দেবে না। ভাইপো সেখানে সেগুলো তো বিদেশে পাঠিয়ে রেখে দিয়েছে। সুতরাং তাকে আজকে নিজে সামলা চড়িয়ে তিনি এসছেন। আর সবার বড় কারণ ওই যে বললাম, নাটক করা। এবার আসি পরিসংখ্যানের লুকোচুরি যেটা তিনি করছেন সেই ব্যাপারটা নিয়ে। মেড ইন ওয়েস্ট বেঙ্গল ডিকটেটর মহাশয়া তার আসল আদালত যাত্রার যে কারণ, সেটা হলো নির্বাচন পরবর্তী হিংসা। এই অভিযোগ তুলেই আজকে তিনি হাইকোর্টে এসেছেন। আজ আদালতে তিনি হাউ হাউ করে শোনালেন তৃণমূল কর্মীদের যন্ত্রণার কথা, আর সে কথা বলতে তুলে আনলেন বুলডোজার প্রসঙ্গ। তবে তিনতলায় তিলজলায় তার আমলে গড়ে ওঠা আইন বহির্ভূত চামড়ার কারখানায় গতকাল থেকে বুলডোজার চালাচ্ছে শুভেন্দুর সরকার। সেই বুলডোজার চালানোর কথা বললেন না, কিন্তু বুলডোজার শুধু তো আর ওই একটি জায়গায় চলেনি। বুলডোজার চলেছে নৈহাটিতে, রেলের জমি দখল করে তৃণমূলের যে দুটো বড় বড় অফিস করেছিল, পার্টি অফিস, সেটা আজকে বুলডোজার ভেঙে দিয়েছে। এছাড়া রাজ্যের আরো বিভিন্ন জায়গায় বুলডোজার তৈরি হয়েছে ভাঙবার জন্যে। ফলে তিনি জানেন যে তার যে রাজত্ব, তার যে পার্টি অফিস টফিস সবকিছু গুলিয়ে যাচ্ছে। এই সল্ট লেকে এখানে তার বেশ কিছু পার্টি অফিস আছে, সবকিছু অবৈধ জবরদস্তি দখল করা। সেই জায়গাগুলোতে বুলডোজার যাবে, তিনি এই সামনের দিনগুলো দেখতে পাচ্ছেন। আর দেখার পর দার্শনিক সুলভ গলায় বলছেন, বাংলা বুলডোজার রাজ্য নয়।
বাংলা তো দূরের কথা, আমাদের কাছে এই মুহূর্তে যা খবর আছে কালীঘাটে তার বাড়িতে এমন অনেক কিছু তৈরি হয়েছে। প্রথম কথা, এই জমি তার নয়, এটা জবরদখল, এটা ঘোষেদের জমি ছিল, মানে তারাও আবার এটা নিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে, সেখান থেকে তাদের ওটা নেয়া, ওটা সেটা নেয়া সেখানে। আজকে সেখানটায় তার ওই জায়গা থেকেও তাকে উঠে আসতে হবে, বুলডোজার ওখানেও চলবে, এসব খবরও পাওয়া যাচ্ছে। এমনকি অভিষেকের যে শান্তিনিকেতন, সেখানটাও বুলডোজার চলতে পারে, কারণ প্ল্যানের বাইরে বহু কিছু সেখানে তৈরি হয়েছে। আর এসব দেখে শুনে তার এখন দার্শনিক হয়ে গেছেন মমতা ব্যানার্জি, বলছেন বাংলা বুলডোজার রাজ্য নয়। ভালো কথা, বাংলায় বুলডোজার তো চলেনি কখনো, সুতরাং নয়। আর এটা তো শুরু হয়েছে যোগী রাজ্যে, তাহলে এখানে চলেনি। কিন্তু কেন চলেনি? কারণ মমতার দরজায় নৈবেদ্য রেখে দিয়ে যে সব বেআইনি কাজ হয়েছে, এই যে তুইল জ্বালা, ওই যে চামড়ার কারখানা সব হচ্ছে, সবকিছুতেই তো তার নৈবেদ্য দিয়ে বেআইনি কাজগুলো হয়েছে। বুলডোজার ব্যবহার করতে হলে তো আগে মমতার সিংহাসনটা গুঁড়িয়ে দিতে হতো, সেটা এখন গুঁড়িয়ে গেছে। আগে যায়নি বলে বুলডোজার চলেনি, এখন গুঁড়িয়ে গেছে, বুলডোজার চলছে। কিন্তু মমতা যখন সামলাধারী হয়ে এবারে ভোটে হিংসার কথা তুলেছিলেন, তখন কি মমতার মনে পড়েছিল 2021-এর কথা অন্তত একটা বারের জন্য? অবশ্যই না পড়ারই কথা, কারণ মমতা নিজে যে 21-এর ওই ভয়ঙ্কর হত্যা, বিভীষিকা, ধর্ষণ, তার রূপকার। আসুন একটু স্মৃতি ঝালিয়ে নি, মমতা দেবী মনে করবেন 2021-এর নির্বাচনের পর বাংলার আকাশ বাতাস কেঁপে উঠেছিল বিরোধী কর্মী বিজেপির আর্তনাদে। পরিসংখ্যান বলছে সেই সময় ঘর বাড়ি ছাড়া মানুষের সংখ্যা কমপক্ষে 20,000 ছিল। কত মানুষ সীমান্ত পার করে অসমে আশ্রয় নিয়েছিলেন, গত 5 বছর অসমে ছিলেন, এবার হয়তো তারা ফিরবেন। এবং এদের হিসাব আপনার মমতা দেবীর ডায়েরিতে থাকার কথা নয়, কারণ খুনি যারা তারা তো ডায়েরি লেখে না, কারণ ধরা পড়ে যেতে পারে। শুনুন মমতা ব্যানার্জি, হাইকোর্টের নির্দেশে তখন সিবিআই তদন্ত হয়েছিল আপনার সরকারের বিরুদ্ধে। খুন, ধর্ষণ আর লুটপাটের সেই বিভৎসতা বঙ্গে শুধু নয়, ভারতে 2021-এর আগে কেউ কোনো নির্বাচনে দেখেনি। আর 2026, হ্যাঁ, ক্ষমতার পরিবর্তন হয়েছে, বিজেপি ক্ষমতায় এসেছে, তৃণমূল নেমে এসেছে প্রায় বিজেপির 77-এর কোঠার মতো 80-তে নেমে এসেছে। অতএব যে যেমন তার ভাবনা তেমন। অভিযোগ উঠে যে আপনার কর্মীদের উপর অত্যাচার হচ্ছে, কিন্তু পরিসংখ্যান কি বলে? 2021-এ যেখানে নিহতের সংখ্যা সরকারি বেসরকারি হিসাবে শুধু ভোট পরবর্তী সেই সংখ্যাটা 50 ছাড়িয়েছিল, 2026-এ সেই সংখ্যাটা এখনো 2 অঙ্কের ঘরে, মানে 10-এও পৌঁছায়নি। 5-6 জনের মতো মৃত্যু হয়েছে, এবং তাদের মধ্যে ওই শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক, তার মৃত্যুটাও কিন্তু সেই সংখ্যার মধ্যে আছে। যে মৃত্যুর সাথে অন্তত আপনার দলের কতটা যোগাযোগ আছে সেই নিয়ে সিবিআই তদন্ত শুরু করে দিয়েছে। 2021-এ ঘর ছাড়ার আর্তনাদে শিয়ালদা স্টেশন ভরে গিয়েছিল। 2026-এ তৃণমূল কর্মীরা মূলত, আপনি বলেছেন, মমতাজ বলেছেন যে তারা নাকি ঘর ছেড়ে পার্টি অফিসে এসে আশ্রয় নিচ্ছে। মানে কত বড় পার্টি অফিস আপনারা বানিয়েছেন যে অনেক মানুষ ঘর ছেড়ে সেখানে এসে আশ্রয় নেওয়ার মতো জায়গা সেখানে আছে। আপনি বলেছেন অনেকে নেতার বাড়িতে এসে আশ্রয় নিচ্ছেন, মানে নেতা মহোদয় কত বড় বাড়ি তৈরি করেছেন সেটাও এই আপনার আজকের সওয়ালের মধ্যে বোঝা গেছে।
তফাৎটা বুঝুন। 2021-এর হিংসা ছিল স্পন্সর্ড, যেখানে পুলিশ ছিল নীরব দর্শক। আর 2026-এ প্রশাসন, পুলিশ সবাই চেষ্টা করছে শান্তি বজায় রাখতে। তা সত্ত্বেও কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, কারণ 15 বছরের যে ঐতিহ্য আপনারা তৈরি করে গেছেন, চাইলেই একদিনের মধ্যে তো সেটা চলে যায় না। সুতরাং আপনার কাছে এখন এই কয়েকটা ঘটনায় মুষ্টিমেয়, এরাই হলো আপনার কাছে গণতন্ত্রের হত্যা। আর 2021 আপনি তখন প্রধান, তাদের কান্না আপনার কানে পৌঁছয়নি। কেন পৌঁছয়নি জানেন? সেটাও বলে দিই, কারণ বেহায়া লাজ লজ্জা থাকে না। আর আপনি যে নিতান্ত লজ্জাহীন এটা তো জানা কথা, কিন্তু তাই বলে এতটা লজ্জাহীন যে 2021-এ পশ্চিমবঙ্গে যা করেছে সেই করার যিনি নায়িকা, তিনি আজ 2026-এর নির্বাচন পরবর্তী হিংসা নিয়ে আদালতে গেছেন। আদালতে আজ মমতা বন্দ্যোপাধ্যায় খুব সুকৌশলে বুলডোজার শব্দটা ব্যবহার করেছেন। কেন জানেন? কারণ তিনি জানেন বিজেপি শাসিত রাজ্যের বিরুদ্ধে এই একটা শব্দ ব্যবহার করলে জাতীয় স্তরে লিবারেল সংবাদ মাধ্যমের মাইক পাওয়া যাবে। তিনি বলতে চাইলেন বাংলায় যোগী আদিত্যনাথের ছায়া পড়েছে, কিন্তু সত্যিই ছায়াটা পড়া উচিত। কারণ যে রাজ্যে সন্দেশখালির মতো ঘটনা ঘটে, যেখানে পুলিশকে বিরোধী কর্মীদের উপর লেলিয়ে দেওয়া আপনার অভ্যাসে পরিণত হয়, সেখানে বুলডোজারের ভয় আপনি দেখাচ্ছেন। আজ আদালতে আপনি প্রায় কেঁদে ফেললেন পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে, অথচ আপনার 15 বছরের শাসনে পুলিশকে আপনি কেবল তৃণমূলের ক্যাডার হিসেবে ব্যবহার করেছেন। আজ সেই পুলিশই যখন আইন মেনে কাজ করছে, তখন আপনার কাছে সেই পুলিশ হয়ে গেল বিজেপির দালাল। শুনুন, যার চটি চেটে, যার চটি চাটা, যার চটির নিচে যাদেরকে পুলিশকে রেখে দিয়েছিলেন, তার অধিকার নেই, সেই চটির অধিকার নেই বলার পুলিশকে বিজেপির দালাল। আদালতে আজ প্রধান বিচারপতি আপনাকে বারবার মনে করিয়ে দিয়েছেন আইনি সীমাবদ্ধতার কথা, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের টার্গেট তো জাস্টিস নয়, তার টার্গেট হলো ইউটিউব আর নিউজ চ্যানেলের হেডলাইন। তিনি ভেবেছিলেন উকিলের পোশাকে তার একটা ছবি মানেই কোটি টাকার পাবলিসিটি, যদিও প্রাক্তন মুখ্যমন্ত্রীর মনে রাখা উচিত যে তার এই ভালো মানুষের ভেক মানুষ নেবে না। বাংলার মানুষ এত বোকা নয় যে এত তাড়াতাড়ি সব ভুলে যাবে। 2021-এ যারা স্বজন হারিয়েছেন, তারা আজ যখন টিভিতে ওই সামলা চড়ানো, গায়ে সামলা চড়িয়ে সহিংসতার অভিযোগ নিয়ে হাইকোর্টে যাওয়া মমতাকে দেখে তাদের মনে হচ্ছে একটাই কথা মনে হচ্ছে, সেটা হচ্ছে এই শাসক কি লাজ লজ্জাহীন? এই বেহায়ার লাজ লজ্জা নেই কথাটা কি এনার সম্পর্কে এত গভীরভাবে প্রযোজ্য করা যায়? প্রশ্ন হলো, মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ এই আইনি পথে কেন হাঁটলেন? এর পেছনে কয়েকটা গভীর রাজনৈতিক কারণ আছে। এক তো প্রাসঙ্গিকতা বজায় রাখা। পরাজয়ের পর তৃণমূল কর্মীরা যখন দিশেহারা, তখন নিজেকে যোদ্ধা হিসেবে তুলে ধরা ছাড়া গতি নেই। দ্বিতীয়ত ভিকটিম কার্ড খেলা। ক্ষমতায় থাকতে তিনি ছিলেন ভয়ঙ্কর দাপুটে, ক্ষমতায় নেই বলে তিনি এখন অসহায় সাজছেন। বৃদ্ধ বাঘে বাঘ, তিনি বলছেন আমি মাংস খাই না। এই সহানুভূতি আবার যদি জনতার কাছে তাকে গ্রহণযোগ্য করে, এই আশায়। তৃতীয়ত বিজেপিকে চাপে রাখা,
জাতীয় স্তরে বিজেপি সরকারকে কোণঠাসা করতে পশ্চিমবঙ্গের সহিংসতাকে হাতিয়ার করাই তার প্রধান লক্ষ্য। কিন্তু সমস্যা একটাই, 2021-এর পাপের বোঝা এতই ভারী যে 2026-এর ছোটখাটো অভিযোগগুলো তার কাছে ফিকে হয়ে যাচ্ছে। আদালতে আজ কোনো বড় জয় তিনি পাননি, আদালত কেবল হলফনামা চেয়েছে, অর্থাৎ খেলা অনেক দূর গড়াবে। কিন্তু প্রশ্ন হলো, আইনের এই লড়াইয়ে তিনি কি পারবেন তার সেই দুধেল গাইদের ফিরিয়ে আনতে, নাকি এই সামলা পড়াটা কেবলই তার রাজনৈতিক ক্যারিয়ারের শেষ অঙ্ক? আইনের চোখে সবাই সমান, এই আপ্তবাক্যটি আজ কলকাতা হাইকোর্ট বারবার তাকে মনে করিয়ে দিয়েছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে আইনের ঊর্ধ্বে না এলেও তিনি নিজেকে আইন ভাবতে ভালোবাসেন। আজ তিনি উকিলের পোশাক পরেছেন, অথচ এই মুহূর্তে ওই পোশাক পরে সওয়াল করার যোগ্য তিনি নন, কারণ বার অ্যাসোসিয়েশনের অ্যাক্টিভ মেম্বারশিপ এই মুহূর্তে তার নেই। কিন্তু তিনি মনে রাখেননি যে ওকালতির কোট পড়লেই সত্য বদলে যায় না। 2021-এর রক্ত মাখা দাগ ধোয়ার জন্য 2026-এর এই কান্নাকাটি যথেষ্ট নয় তার কাছে। প্রিয় দর্শক, আপনারা কি ভাবছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আইনি লড়াই কি সত্যি কর্মীদের জন্য, নাকি এটা স্রেফ একটা রাজনৈতিক স্টান্ট? 2021 আর 2026-এর সহিংসতার মধ্যে আপনারা কি কোনো তফাৎ দেখছেন? কমেন্ট করে আমাদের জানান। আজ এখানেই শেষ করছি। সত্যের সম্মানে আমরা থাকবো সবসময়। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন আর দেখতে থাকুন ক্যালকাটা ডায়ালগস। নমস্কার। বারবার বলেছেন ইরানের সামরিক শক্তি গুঁড়িয়ে দেওয়া হয়েছে, শেষ করে দেওয়া হয়েছে, একদম ধ্বংস। কিন্তু মঙ্গলবার রাতে নিউ ইয়র্ক টাইমস একটা বোমা ফাটালো। মার্কিন গোয়েন্দা বিভাগের নিজেদের গোপন রিপোর্ট বলছে ইরানের 90% ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি এখনো সচল। হরমুজ প্রণালীর পাশে 33টি ক্ষেপণাস্ত্র ঘাঁটির মধ্যে 30টি তেহরানের নিয়ন্ত্রণে। আর ইরানের মোট ক্ষেপণাস্ত্র মজুদের 70% অক্ষত। এটা আমেরিকার শত্রুর রিপোর্ট না, আমেরিকার নিজের গোয়েন্দা বিভাগের রিপোর্ট। ট্রাম্প মিথ্যা বলেছেন, এবার সেটা প্রমাণ হলো তার নিজের লোকদের কাছে। চলতি মে মাসের শুরুতে তৈরি হয়েছে এই গোপন মূল্যায়ন প্রতিবেদন। নিউ ইয়র্ক টাইমস বলছে এই রিপোর্টের তথ্য জানেন এমন একাধিক সূত্র থেকে তারা বিষয়টি নিশ্চিত হয়েছে। রিপোর্টের ভাষা পরিষ্কার। গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হয়েছিল। 7 এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একের পর এক হামলা চালিয়েছে। ট্রাম্প দাবি করেছেন এই হামলাগুলো ইরানকে পঙ্গু করে দিয়েছে, কিন্তু রিপোর্ট বলছে যুদ্ধের আগে ইরানের যে ক্ষেপণাস্ত্র মজুদ ও মোবাইল লঞ্চার ছিল তার 70% এখনো অক্ষত আছে। আর ভূগর্ভস্থ ঘাঁটিগুলোর 90% আংশিক বা পুরোপুরি চালু। মাটির নিচে বোমায় যেখানে পৌঁছানো যায় না। এখানেই ট্রাম্পের সবচেয়ে বড় সমস্যা। ইরান দশকের পর দশক ধরে তার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মাটির নিচে লুকিয়ে রেখেছে, পাহাড় কেটে, মরুভূমির গভীরে সুড়ঙ্গ করে। এই ঘাঁটিগুলো এমন ভাবে তৈরি যে উপর থেকে বোমা ফেললে কিছুই হয় না। যুদ্ধের সময় ইরান কিন্তু চুপ করে বসে, পাল্টা হামলা চালিয়েছে কমপক্ষে 100টি ভাবে। মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি ঘাঁটি, জাহাজ, স্থাপনায় একের পর এক আঘাত। ট্রাম্প যখন বলছিলেন ইরান শেষ হয়ে গেছে, তখনও ইরানের ক্ষেপণাস্ত্র উঠছিল। এরপর এলো সবচেয়ে ভয়াবহ তথ্য। আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মজিদ মুসাফি গত এপ্রিলে যুদ্ধবিরতির পর ঘোষণা দিয়েছিলেন যুদ্ধবিরতির সময়ে ইরান তার ক্ষেপণাস্ত্র ও ড্রোন লঞ্চারের সংখ্যা যুদ্ধের আগের চেয়েও বাড়িয়ে নিয়েছে। মানে কি দাঁড়াবে? আমেরিকা মাসের পর মাস হামলা চালিয়ে ইরানকে দুর্বল করার চেষ্টা করত, আর ইরান সেই হামলার মধ্যে শুধু টিকে থাকে, আরো শক্তিশালী হয়ে উঠেছে। যুদ্ধবিরতি ইরানের জন্য বিশ্রামের সময় হয়ে গেছে। তারা ক্ষত সারিয়েছে, মজুদ বাড়িয়েছে, নতুন লঞ্চার মোতায়েন করেছে।
গত শনিবার মুসাভি আরো একটা বিবৃতি দিলেন, এবার আরো সরাসরি বললেন ইরানের আধুনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন এই মুহূর্তে পারস্য উপসাগরে মার্কিন লক্ষ্যবস্তু এবং শত্রু জাহাজের দিকে তাক করে রাখা আছে। চূড়ান্ত নির্দেশ এলেই ছোড়া হবে। এটা ফাঁকা হুমকি নয়, কারণ গোয়েন্দা রিপোর্টই বলছে হরমুজের পাশে 30টি ঘাঁটি সচল। এই ঘাঁটিগুলো থেকে পারস্য উপসাগরের যে কোনো জায়গায় কয়েক মিনিটের মধ্যে আঘাত করা সম্ভব। মার্কিন রণতরী, তেলবাহী জাহাজ, সামরিক ঘাঁটি সব তেহরানের নাগালে। হোয়াইট হাউস এই রিপোর্ট পুরোপুরি অস্বীকার করেছে। মুখপাত্র অলিভিয়া ওয়েলস বললেন, যারা মনে করছেন ইরান সামরিক শক্তি ফিরে পেয়েছে তারা হয় বিভ্রান্ত, না হয় আইআরজিসির পক্ষে কথা বলছে। ইরান নিজেই জানে তার বর্তমান পরিস্থিতি টেকসই না, কিন্তু নিজের গোয়েন্দা বিভাগের রিপোর্টকে মুখের কথায় উড়িয়ে দেওয়া যায়? ট্রাম্প প্রশাসন এখন দুটো সংকটে একসাথে পড়েছে। একদিকে ইরান যে দুর্বল হয়নি বরং শক্তিশালী হয়েছে, অন্যদিকে নিজের গোয়েন্দা বিভাগের সাথে প্রকাশ্য দ্বন্দ্ব। এই রিপোর্ট বুঝতে হলে আরেকটু পেছনে যেতে হবে। মার্চ মাসে আমেরিকা স্বীকার করেছিল ইরানের মাত্র 1/3 ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারার ব্যাপারে নিশ্চিত তারা। বাকি 2/3 কি হয়েছে জানা ছিল না। আর এর আগে মার্চেই প্রশ্ন উঠেছিল ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংসের দাবি করছে যুক্তরাষ্ট্র, তাহলে ইরান এখনো কিভাবে হামলা চালাচ্ছে? মে মাসের এই গোপন রিপোর্ট সেই প্রশ্নের জবাব দিয়ে দিল। বাকি 2/3 ধ্বংস হয়, মাটির নিচে বসে আছে অপেক্ষায়। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই তথ্য জানার পরেও ট্রাম্প কি করবেন? তার সামনে এখন দুটো পথ। এক, স্বীকার করা যে হামলা যথেষ্ট ছিল না, আবার পূর্ণ আক্রমণে ফিরে যাওয়া। ইরানের ভূগর্ভস্থ ঘাঁটিগুলো ধ্বংস করতে এমন বোমা ব্যবহার করতে হবে যা এখন পর্যন্ত কোনো যুদ্ধে ব্যবহার হয়নি। রাজনৈতিক ও সামরিক দুই দিক থেকে বিশাল ঝুঁকি। 2, এই রিপোর্ট চাপা দিয়ে যুদ্ধবিরতির ভান করে থাকা, ইরানকে পরাজিত বলতে থাকা, কিন্তু মাটির নিচে সজ্জিত ক্ষেপণাস্ত্রগুলো তখনও সেখানে থাকবে। ইরানের কৌশলটা এখন পরিষ্কার। তারা চায় আলোচনা দীর্ঘায়িত হোক, যত বেশি সময় তত বেশি শক্তি ফিরিয়ে আনা যাবে। যুদ্ধবিরতি তেহরানের জন্য উপহার। প্রতিটা দিন ইরান আরো শক্তিশালী হচ্ছে আর আমেরিকা আলোচনার টেবিলে সময় নষ্ট করছে। মুসাভির কথা মনে করুন, যুদ্ধবিরতির সময় লঞ্চার বাড়ানো হয়েছে, ক্ষেপণাস্ত্র তাক করা আছে, নির্দেশের অপেক্ষায়। এটা কোনো দুর্বল দেশের ভাষা না। নিউ ইয়র্ক টাইমসের এই রিপোর্ট শুধু একটা সংখ্যার গল্প না। 90%, 70%, এটা আসলে একটা সত্যের রিপোর্ট। এই সত্য হলো মাসের পর মাস যুদ্ধের পরেও ইরান শেষ হয়নি, বরং অপেক্ষায় আছে, মাটির অনেক নিচে, চুপচাপ, প্রস্তুত। এবং ট্রাম্প সেটা জানেন, তার নিজের গোয়েন্দারা বলে দিয়েছে, তাই ট্রাম্প আর হম্বিতম্বিটা আগের মতো তেমন একটা করছে না। প্রযুক্তিগতভাবেও আমেরিকা এখানে বড় এক ধাক্কা খেয়েছে। পেন্টাগনের কয়েক বিলিয়ন ডলারের প্রিসিশন গাইডেড মিউনিশন কেন ইরানের মিসাইল সিটিগুলো ক্ষতি করতে পারলো না তা নিয়ে খোদ মার্কিন কংগ্রেসে এই প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষজ্ঞরা বলছেন, পাহাড়ের গভীরে সুড়ঙ্গ তৈরির যে স্থাপত্য কৌশল ইরান ব্যবহার করেছে তা ভাঙার মতো সক্ষমতা বর্তমান প্রচলিত বোমায় নেই। শেষ পর্যন্ত লড়াইটা আর অস্ত্রের থাকলো না, লড়াইটা এখন স্নায়ু। ট্রাম্প প্রশাসনের ভেতরে এখন চরম অস্থিরতা। গোয়েন্দা সংস্থাগুলো সত্যটা বলে দিয়ে নিজেদের দায় সেরেছে, কিন্তু হোয়াইট হাউস সেই সত্য হজম করতে পারছে না। ইরান এখন আর কেবল একটি নাম নয়, ইরান এক অদৃশ্য দুর্ভেদ্য প্রাচীর হিসেবে আবির্ভূত হয়েছে। এই সত্যটি যত দেরিতে স্বীকার করা হবে, মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থ তত বেশি ঝুঁকির মুখে পড়বে। আপাতত বিশ্ব দেখছে এক অদ্ভুত দৃশ্য, মাটির উপরে ট্রাম্পের ভাবা দম্ভ, আর মাটির নিচে ইরানের সচল ও সুসজ্জিত ক্ষেপণাস্ত্রের কবর। সংঘাত কি মিটে গেছে, নাকি আসল প্রলয় আসতে এখনো বাকি? উত্তরটা হয়তো তেহরানের এই সচল 90% ঘাঁটির লঞ্চার গুলোই দেবে।